চিরচেনা স্বাধীনের দুনিয়া থেকে আপনাকে নিয়ে যাচ্ছি পাতালপুরে। পাতালপুরে যারা থাকে তারা মানুষ পাঠায় আসমানে, অথবা কাউকে কাউকে পাতালেই টেনে নেয়। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি কি কিছু বলার আছে এই ব্যাপারে? আপনার বক্তব্য পেশ করুন। যাহা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। অর্ডার, অর্ডার, অর্ডার। ডিয়ার লিসনার্স, আমাদের আজকের ঘটনা রুশি, অর্থাৎ আসামি রুশি। বিষয় বাবা মাকে জবাই করে হত্যা। কারণ হিসেবে এসেছে রুশির ছোটবেলা থেকেই অ্যাটেনশন সিকার। ব্যস্ত বাবা মা তাকে ঠিকমতো সময় দিতে না পারায় সে কিছু খারাপ বন্ধুত্বে জড়িয়ে পড়ে, পা বাড়ায় নেশার জগতে, হারিয়ে যায় অন্ধকারে। নেশার জগতে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে দরকার হয় টাকার। সেই টাকা নিয়ে মা বাবার সাথে প্রায়ই ঝামেলা হতো রুশির। একদিন, 2 দিন, 3 দিন, আস্তে আস্তে বাবা মারও ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করার জন্য প্রেশার দিতে থাকে। বাইরে যাওয়া বন্ধ হয়ে যায় রুশির, ফোন কেড়ে নেওয়া হয়। রুশি সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতি পাল্টাতে হবে। সে জবাই করে হত্যা করে বাবা মাকে। তারপরেও মুক্তি মেলে কি? সত্য ঘটনা অবলম্বনে পাতালপুরের আজকের ঘটনা রুশি। আমাদের আজকের পাতালপুরের বাসিন্দার নাম রুশি। কয়েক বছর আগে সে তার নিজের বাবা মাকে ঘুমের ওষুধ খাইয়ে অবচেতন করে নৃশংসভাবে হত্যা করে। কেন এমন করল রুশি? কোনো সন্তানের জন্য তার বাবা মাকে হত্যা করা একেবারেই অসম্ভব। তাহলে কি রুশিকে অন্য কেউ বিভ্রান্ত করেছিল, বিপথে নিয়ে গিয়েছিল কেউ? কিভাবে সে ঘটিয়েছিল এই নৃশংস হত্যাযজ্ঞ? একটু পেছনে যেতে চাই আমরা, খুঁজে বের করে আনতে চাই গল্পের পেছনের গল্প। কেমন ছিল রুশির ছেলেবেলা? কেন আর সবার মতো হলো না রুশির জীবন? পৃথিবীতে এত জায়গা থাকতে রুশি কেন বেছে নিল এই পাতালপুর? শুনবো তার মুখে। শুনেছি পাতালপুরে নাকি এক চিলতে আকাশও দেখা যায় না। পাতালপুরে শুধু গুমট, অন্ধকার। সেখানকার বাসিন্দাদের সাথে কারো কোনো যোগাযোগ নেই। জীবনের রং নেই, আলো নেই, আশা নেই, ভরসা নেই, স্বপ্ন নেই, শুধুই অন্ধকার। আমরা একে একে হাজির করব রুশির এই কেসের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যারা খুব ভালোভাবে জড়িত এমন একজন সংবাদকর্মীকে, একজন পুলিশ অফিসারকে, একজন ডাক্তারকে এবং রুশির একজন বন্ধুকে। শুরুতেই আমরা যাব রুশির কাছে। আপনারা যদি বলেন শুধু রুশির ঘটনা না শুনে এত মানুষের ঘটনা কেন শুনছি, তাহলে আপনাদের বলবো এক একজনের কাছে কিন্তু ঘটনা এক এক রকম। এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে ঘটনাটা দেখে, এক একজন এক এক ভাবে সাজায় ঘটনাটা। সবাই বলুক তার গল্পটা। এই পাতালপুরের বাসিন্দাদের বিচারের ভার আপনার ওপর। রুশি কি দোষী? রুশি কি একাই দোষী, নাকি দোষী অন্য কেউ? চলুন চলে যাই রুশির কাছে। আমি রুশি। আচ্ছা রুশি, আপনি তো কয়েক বছর আগে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনা ঘটানো মেয়েটি। জি, আমি সে। তো যখন আপনি ঘটনাটা ঘটিয়েছিলেন, অর্থাৎ যখন ঘটনাটি ঘটেছিল, তখন আপনার বয়স কত ছিল? বেশি না, 17। মাত্র 17। অলরাইট, আপনি বলবেন ঘটনাটা আমাদের, মানে কিভাবে কি করলেন আপনি, কিভাবে সবকিছু ঘটলো? আমরা এক একে শুনতে চাই আপনার কাছে।
আমার জীবনটা স্বাভাবিক ছিল এটা বলা যাবে না, বেশ অস্বাভাবিক ছিল তখন। এই সময় এসে সেই সময়ের দিকে তাকালে মনে হয় ওটা কি আসলেই কোনো জীবন ছিল। আমি একটু জানতে পারি যে কেন আপনি এই কথা বলছেন, কেন আজকে এসে আপনার সেই সময়ের জীবনটাকে জীবনই মনে হচ্ছে না? জানি না, আসলে ড্রাগ শেষ করে দিয়েছিল আমাকে। এখন বুঝি লাইফের ফ্রেন্ড সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। আমি একটা খারাপ সার্কেলে বেড়ে উঠি আসলে। সব খারাপ সার্কেলে কোনো একজনের মাথা গরম থাকে, ঘটনাটা আসলে সেই ঘটায়, বাকিটা বেঁচে যায়। আমার ফ্রেন্ডরা কিন্তু ভালো আছে, কেউ এখন আমার যেমন খোঁজ খবর নেয় না, কখনো আমার সাথে মিশতো সেটাও স্বীকার করে না। আমি শুধু এখানে থেকে গেছি। কি যেন বললেন? পাতালপুর। ইয়েস, পাতালপুরে। থামালাম, আপনাকে কিছু মনে করবেন না। সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনার বয়স তখন কম ছিল। আমরাও জানি যে আপনার বয়স কম ছিল, এবং আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো একা করা সম্ভব না। এই ধরেন যে ড্রাগ জোগাড় করা, ঘুমের ওষুধ জোগাড় করা, হত্যা করার প্ল্যান, তারপরে কোথায় যাবেন। তো আপনার যে সমস্ত বন্ধুরা ছিল তাদের সবার বয়স কি একই ছিল, নাকি কেউ বুদ্ধি দেবার মতো ছিল, কারো প্ররোচনায় আপনারা কাজটা করেছেন? মানে থাকে না যে আপনারা ইয়াবা, হেরোইনের মতন ভয়ানক ড্রাগ জোগাড় করতেন কিভাবে, এইটা আমার কেন যেন আপনার কথা শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল। একটু বলবেন? ফ্রেন্ডদেরও তো ফ্রেন্ড থাকে, তাই না? ড্রাগ এমন একটা জিনিস যেটা আপনি খুঁজলে সবচেয়ে বেশি মানুষের হেল্প পাবেন। একটা লাইফ সেভিং ড্রাগ খুঁজতে গেলে সবাই যেমন মুখ ফেরায়, একটা ভয়ানক ড্রাগ খুঁজতে গেলে বিক্রেতারা আপনার বন্ধু হয়ে যায়। আমারও তাই হয়েছিল। আপনি যখন ধরা পড়লেন, যখন আপনি বুঝতে পারলেন যে আপনার বেঁচে থাকাটাই একটা, মানে কি বলবো, যে অনেক বড় চ্যালেঞ্জ, আপনি বাঁচতে পারবেন না, আপনি আটকে গেছেন, তখন আপনি কেন আপনার বন্ধুদের ধরিয়ে দিলেন না? কি হবে ধরিয়ে দিলে? আমার ছেলেবেলা ফিরে পাবো, আমার বাবা মা জীবিত হয়ে আমাকে সময় দেবে, আমার ভাই আমাকে বুঝতে শিখবে। এসব কিচ্ছু হবে না। সব মানুষই জীবনে ইচ্ছে পূরণ করতে চায়, কোনো কোনো ইচ্ছার জন্য শুধু চরম মূল্য দিতে হয়। এই এতটা পথ আসার পর কি মনে হয় আপনার জীবনের কাছে কি চেয়েছিলেন আপনি? ফ্রিডম। কিন্তু ফ্রিডমটা কার কাছ থেকে চেয়েছিলাম বুঝিনি। আমি তো আসলে নিজের জীবন থেকেই পালিয়ে বেড়াতে চেয়েছিলাম। সো ফ্রিডম চাইলে সেটা চেয়েছি জীবনের কাছ থেকে। এখন নিজেকে এত বোকা মনে হয়। ফ্রিডমে বাধা না আসলে হয়তো এরকম ঘটনা ঘটতো না, কিন্তু আমি আরেকটু আগে যেতে চাই। মানে আপনার এই ফ্রিডমে বাধা এসেছিল কি? অফকোর্স, আমার বাবা মা, তাদের আমি একদম পছন্দ করতাম না, এখনো করি না। সেটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। কিন্তু তারা যে আসলে আমার খারাপ চাইতো না, এটা তখন একবারও মাথায় আসেনি। সবখানে বাধা দিত, ছোটবেলা থেকে সময় দিত না, শুধু শাসন। আমাকে শাসন করার মানুষ ছিল, কিন্তু আদর করার কেউ ছিল না, ভালোবাসার কেউ ছিল না। সেজন্যই কিন্তু এত কিছু ঘটলো। আমি বাইরে বেশি সময় দেওয়ার চেষ্টা করলাম। একসময় বন্ধুদের সাথে স্মার্টনেস দেখাতে গিয়ে ধরলাম সিগারেট, তারপর মদ, গাঁজা, ইয়াবা, ইউ জাস্ট নেম ইট। আচ্ছা, সবাইকে একটু বলুন যে আপনার বাবা কি করতেন। আমি সবসময় বলি আমার বাবা চোর পুলিশ খেলতেন। আমার মাও টাকা উপার্জনে ব্যস্ত থাকতেন সারাদিন। দিন শেষে বাসায় ফিরে আমার খোঁজ নিতেন, জাস্ট শাসন করার জন্য। কিরকম? মা কিন্তু আমাকে কখনো সাপোর্ট দেয়নি। সারা জীবন আমাকে নিয়ে বাবার কাছে নালিশই করেছে। বাবার প্যাশন ছিল চোর ধরা। মায়ের নালিশ শুনে বাবা বাসাতেও থানা খুলে বসতেন, শাস্তি দিতেন আমাকে। কখনো মা বলে আমাকে ডেকেছে, এটা আমি কখনো মনেও করতে পারি না। আমি এসব টর্চার থেকে মুক্তি পাইতে চাইছিলাম। তার মানে আপনি আপনার বাবা মাকে আপনার পরিণতির জন্য দায়ী করছেন, তাই তো? না, আমি সাবধান করছি এখনকার মা বাবাকে। প্লিজ, বাইরে যত সময় দেন ঘরেও একটু দিয়েন। একটা বাচ্চা মেয়ে যদি তার ফ্যামিলি মেম্বারের মেন্টাল সাপোর্ট না পায়, তাহলে লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য। সে তখন তার ইমোশন শেয়ার করতে শুরু করে বাইরের মানুষের সাথে, সবার আগে সাড়া মেলে সুযোগ সন্ধানীদের কাছ থেকে। কিরকম? এই যেমন ধরেন, খুব অল্প বয়সে আমি ড্রাগের পার্টনার পেয়ে যাই।
মানুষ বিপদে পড়লে সেটা ফেস না করে সবার আগে পালাতে চাই জীবন থেকে। স্পেশালি আমার বয়সের একটা মেয়ের জন্য সেটাই কিন্তু স্বাভাবিক। সো আমিও লোনলিনেস কাটানোর জন্য বন্ধু জুটিয়ে নিলাম। দেদার সেই বড় বড় রেস্টুরেন্টে আড্ডা আর নেশা শুরু করলাম। আমার ফ্রেন্ডরা আমাকে ফুল সাপোর্ট দিতে শুরু করলো। ফ্যামিলির সাথে আমার যে গ্যাপটা ছিল সেটা ফিল আপ করলো তারা। আমাকে তখন আর লোনলি থাকতে হলো না। যতক্ষণ ওদের সাথে থাকতাম মনে হতো স্বর্গে আছি। নেশা করতে কিন্তু টাকা লাগে। আমি বন্ধুদের পরামর্শে নানা অজুহাতে যখন টাকা চেয়ে পেতাম না, তখন ছোটখাটো চুরি করা শুরু করলাম। প্রথম প্রথম খারাপ লাগতো, কিন্তু পরে অভ্যাস হয়ে যায়। নেশার সাথে সাথে আপনি আপনার উচ্ছৃঙ্খল জীবনযাপন আর খারাপ সঙ্গও চালিয়ে গেলেন, এটাই তো বলতে চাচ্ছেন, তাই না? দেখুন, বাচ্চা একটা মেয়েকে ভালোবেসে বন্ধুরা যদি জায়গা দেয়, প্রশ্রয় দেয়, তাহলে কি সেটা খারাপ? হ্যাঁ, আমার ফ্রেন্ডরা আমাকে ডিপ্রেশন কাটানোর জন্য নেশার দ্রব্য দিয়েছে। আমি সব ভুলে এনজয়ও করেছি। দিনের পর দিন, রাতের পর রাত আমি ঘরে যখন ফিরছিলাম না, তখন আমার বিশাল দায়িত্বশীল মা বাবার টনক নড়ে। কিন্তু ততদিনে অনেক দেরিও হয়ে যায়। আমাকে রেস্ট্রিকশনে আনার চেষ্টা করে, স্ট্রংলি প্রোটেক্ট করারও চেষ্টা করে। কিন্তু তাদের পদ্ধতিটা ভুল হওয়ায় আমার মধ্যে উল্টা রিয়াকশন কাজ করে, রিভোল্ট যাকে বলে। আমি দিনে দিনে তাদের প্রতি হিংস্র হয়ে উঠি। মাইন্ডসেট করে ফেলি ওদের শিক্ষা দিব। আপনি যে নৃশংস হত্যাকাণ্ড ঘটালেন, এটা আপনার বয়সও অনেক কম ছিল। তো আমরা সবাই জানি যে আপনি তখন ড্রাগ অ্যাডিক্টেড। তো আপনি যখন এই ঘটনা ঘটান, সেই সময় আপনি কি সামহাও নেশাগ্রস্ত ছিলেন? মানে আপনি যেটাকে আমরা বলি যে আপনি কি হাই ছিলেন তখন, বা কোনো ধরনের কোনো মানে ইনফ্লুয়েন্স ছিল কিনা কিছুর? শুনুন, কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে আমি ওই অবস্থায় ওই সময় অ্যাডিক্ট ছিলাম বা আন্ডার ইনফ্লুয়েন্স ছিলাম। মানসিক বিকারগ্রস্তও কিন্তু ছিলাম না। আমি জীবন থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, মুক্তি চেয়েছিলাম আমার বন্দি জীবন থেকে। আমাকে সাহায্য করেছিল আমার বন্ধু রনি আর বাসার 10 বছর বয়সী সহকারী। কিছুদিন আগের ঘটনা বলি, তাহলে আমার সিচুয়েশনটা হয়তো আরো ভালো করে বুঝতে পারবেন। আমাকে সুশৃঙ্খল করতে এবং বন্ধুদের সঙ্গ ছাড়াতে আমার মা আমার ফোন সিজ করে। আমাকে বাসার বাইরে যেতে দেওয়া হয় না, একদম বন্দি করে ফেলে। আমি মেন্টালি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি। 1 মাস বন্দি জীবন কাটিয়ে আমি আমার এই সিদ্ধান্তে আসি। আমার বন্ধু রনির সাথে আলাপ করি। এই ঘটনা ঘটার পরে আমাকে যত রকম সাপোর্ট দেওয়া দরকার, সেই সাপোর্ট দেওয়ার আশ্বাস সে আমাকে দেয়। তার সাপোর্টেই আমি আরও সাহস পাই। আমি সিদ্ধান্ত নেই যে আমি মুক্ত হব। আমার বাবা মা বেঁচে থাকলে সেটা জীবনেও সম্ভব না। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তারা আমাকে খুঁজে বের করবেই। আমি বন্ধুদের কাছে সাজেশন নিয়ে তাদের হত্যার প্ল্যান করি। আচ্ছা, একটা জিনিস জানতে চাই যে এই যে আপনি সিডেটিভ খাইয়ে আপনি তারপরে হচ্ছে এই হত্যাযজ্ঞটা ঘটালেন, এটার জন্য তো প্রচুর সিডেটিভ লেগেছিল। আপনি তখন বাসায় বন্দি, আপনি এটা জোগাড় করলেন কিভাবে? ঢাকা শহরে এই জিনিসের অভাব আপনার লাগবে? কয়টা চান, কতগুলা? 1 মাস বাসায় বসা আমি, 1 মাস। আশেপাশে কেউ নাই, কোনো ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে না, সারা শরীরে প্রচন্ড ব্যথা, কারণ আমি নেশা করতে পারছি না। সব মিলিয়ে আমি তো এমনিতেই অ্যাবনর্মাল, হিংস্র হয়ে উঠি। আহিলিবাগের ওই বাড়িতে সেদিন 14 অগস্ট রাতে আমার মা আর আমার ছোট ভাই একসাথে ঘুমাতে যায়। আমি এরই মধ্যে কফিতে 2টো সেডেটিভ ট্যাবলেট মিশিয়ে মাকে কফি সার্ভ করে দিয়েছি। মা সাথে সাথে ঘুমে তলিয়ে যায়। এরপর আমি বাবাকে কল করি। তিনি তখন ডিউটিতে ছিলেন। আমি সমস্যার কথা বলে তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলি। বাবা দ্রুত বাসায় চলে আসে। তাকেও আমি সেডেটিভ মেশানো কফি দেই। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আপনি কফিতে সিডেটিভ মেশালেন, আপনার বাবা একজন বিচক্ষণ মানুষ, আপনার মা তিনিও বিচক্ষণ মানুষ, এবং তাদেরকে যে আপনি খাওয়ালেন, তারপরে যে একটা চেঞ্জ আসে বা টেস্ট বদলে যায়, এই জিনিসগুলো কি তখন তারা ফিল করেনি কোনোভাবে? সেটা জানি না। বাবা কিছুক্ষণের মধ্যে আমার রুমে ঘুমে তলিয়ে যায়। তারপর আমি তাদের কুপিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করতে শুরু করি। তখন রাত 2টা। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনার প্যারেন্টস, আপনি যে অ্যাডিক্টেড সেটা মাথায় রেখে কখনো বাসায় কোনো ধারালো ছুরি রাখতেন না,
এবং ছুরিটা আপনি যখন ব্যবহার করেছেন সেটিও আপনার বাসার নয় বলে আপনার বাসার সহকারী জানিয়েছে। এটা আপনি কি বলবেন? দেখুন, ছুরি কার বাসায় কোথা থেকে এসেছে আমি এত কিছু মাথায় রাখতে পারিনি, আমি জানিও না, আমার মনেও নেই। আমি স্ট্রেট কোপাতে শুরু করি। আমার মা আমাকে বাধা দেওয়ার জন্য পাশে ঘুমিয়ে থাকা আমার 8 বছর বয়সী ভাইকে ধাক্কা দিয়ে আমার গায়ে ফেলে দেয়, কিন্তু আমি তাকে তুলে মায়ের অ্যাটাচড বাথরুমে আটকায় ফেলি। আমার মা চিৎকার করে নিস্তেজ হয়ে পড়ে। এরপর সহকারীর সাহায্য নিয়ে মায়ের ডেড বডি আমার রুমের বাথরুমে ঢোকায় ফেলি। কিন্তু এখানে এই যে সহকারীর কথা যেটা বলছি, আপনার বাসায় যে সাহায্য করতো আপনাদের, সে কেন রাজি হলো এটাতে? শুরুতে রাজি হয়নি, জোর করতে হয়েছে। তাছাড়া কি করবে, মৃত্যুর ভয় তো ওর মধ্যেও কাজ করছিল। আপনি যেন কাকে আগে হত্যা করেন? প্রথমে বাবাকে হত্যা করি, একইভাবে মাকেও কুপিয়ে হত্যা করি। কিন্তু যখন বাবার শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল, তখন আমি ওড়না দিয়ে জড়িয়ে রক্ত বন্ধ করারও চেষ্টা করেছিলাম। আসলে বাবা তো কেন যেন ওই সময় একটা মুহূর্তের জন্য হলেও আমার ঘোর কেটে গিয়েছিল। বাবা এবং মায়ের শরীর নিস্তেজ না হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। কেমন লাগছিল তখন আপনার? নিশ্চয়ই ছোটবেলায় কখনো না কখনো তারা আপনাকে ভালোবাসতেন। আমি জানি না, ওই সময়টা আমি কিচ্ছু ফিল করছিলাম না। আমি নেক্সট প্ল্যান সাজাচ্ছিলাম শুধু। মাথার ভেতর কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল। তার মানে আপনার ভেতরে কিছুটা হলেও ইনোসেন্স ছিল এই সময়টায়, রাইট? আমরা কি ভুল বলছি? আমার মনে হয় না যে আমি ভুল বলছি। 2টা খুন শেষ হওয়ার পর আমি আমার ট্রমাটাইজড হয়ে যাওয়া ভাই আর বাসার সহকারীকে নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়। বৃহস্পতিবার সকালে সিএনজি ধরে বন্ধুর বাসায় যাই। 2 ব্যাগ ভর্তি গোল্ডও চুরি করি মায়ের। ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো লাগতেই পারে, তাই না? সহকারীকে বস্তিতে ড্রপ করি আর শুক্রবার সকালে ছোট ভাইকে বাসায় রেখে আসি বন্ধু রনির আন্টির বাসায় যাওয়ার আগে। এরপর বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে ইন্ডিয়ায় পালায় যেতে চাইছিলাম, কিন্তু সেটা ডেঞ্জারাস হতে পারে অন্য বন্ধুদের জন্য। তাই আমাকে সারেন্ডার করার সাজেশন দেয় মিজান নামে আমার এক ফ্রেন্ড। সেদিন সকালে আমি অনেক টায়ার্ড ছিলাম, এক্সহস্টেড ছিলাম, হোপলেস ছিলাম। আমি সরাসরি পল্টন থানায় গিয়ে সারেন্ডার করি। আমার মধ্যে রিগ্রেট কাজ করেছে সেই মুহূর্তে। আচ্ছা রুশি, আপনাকে জিজ্ঞেস করি, আইন যদিও আপনাকে শাস্তি দিয়েছে, তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি যদি আপনাকে দেখেন আপনার দৃষ্টিকোণ থেকে, তাহলে আপনি কি শাস্তি পাবেন বা কি শাস্তি আপনার পাওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমি 17 বছর বয়সী, অ্যাটেনশন সিকার, মা বাবার অবহেলা পাওয়া বকে যাওয়া একটা টিনএজ বাচ্চা মেয়ে ছিলাম। অবহেলা সহ্য করতে না পেরে অন্ধকার জীবনের দিকে পা বাড়াই। আমার বাহিরের জগতের প্রতি আকর্ষণ দিন দিন বেড়েই চলে তাদের অ্যাবসেন্সে। আমার মুখের ভাষা বদলে যেতে থাকে। খারাপ কোম্পানি জুটে যায় নিমেষেই। আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দিনের পর দিন অন্যায় কাজ করতে থাকি। কিন্তু সবশেষে এই ঘটনা যে আমি ঘটাবো তা আমি নিজেও জানতাম না। তাই একটা পর্যায়ে এসে আমার রিগ্রেট হয়, আমার ভাইটা এখনো তার ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। আমি যতদিন ডিবি অফিসে বন্দি ছিলাম, বিশ্বাস করুন একটা দিনও আমি অস্বাভাবিক আচরণ করিনি। মৃত্যুদণ্ড কিন্তু অপরাধ কমানোর শেষ কথা হতে পারে না। হ্যাঁ, আমি ইন্টারোগেশনে প্রথমে মিথ্যা বলেছি। আমি শুধু তাদের সেডেটিভ মিশ্রিত পানি দিয়েছি, কিন্তু খুন করেছে অপর 2 বন্ধু, এটা কিন্তু আমার ফার্স্ট অ্যান্সার ছিল। কিন্তু রিমান্ডে আসলে আমি সত্যিটাই বলেছি, যা আপনাকে এতক্ষণ বললাম। প্যারেন্টিং সিস্টেমের পরিবর্তন আনতে হবে। আমরা কেন দুঃখী, কি আমাদের চাহিদা, সেটাও ফিল করতে হবে। দ্যাটস ইট, আর কি। কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুশি বয়সের কারণে এবং হত্যাকাণ্ড ঘটানোর সময় স্বাভাবিক মানসিক অবস্থায় না থাকায় তাকে ফাঁসি দেয়া হয়নি। সে নাকি এখন অনেকই বদলে গেছে। এখন সে মাঝে মাঝেই মা বাবার জন্য নিঃশব্দে অশ্রু ছড়ায়। শুনলেন বাবা আর মাকে কি নৃশংসভাবেই রুশি হত্যা করেছে। কিন্তু
এর পেছনের কারণ কি? ছোটবেলা থেকে কি রুশি এমন ছিল? রুশির জীবনে কি এমন কোনো মানুষ কখনোই আসেনি যে রুশিকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে বা এখনো বাসে? প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো এমন একজন মানুষ কিন্তু আসে। আমার ধারণা রুশির জীবনেও এসেছিল। রুশির বন্ধু রিপন, ওরা একসাথে পড়তো, অনেক দিনের বন্ধুত্ব তাদের। সেই বন্ধুত্ব কখনো কি ভালোবাসায় মোড় নিয়েছিল? বিচারের ভার আপনাদের কাছে। আমরা রিপনকে নিয়ে এসেছি আজকের পাতালপুরে এবং রিপনের কাছ থেকে রুশি সম্পর্কে আমরা আরেকটু জানব। আমরা পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায় বা আরো অনেকের কাছে যে তথ্যগুলো জানব, তার সাথে হয়তো রিপনের তথ্যগুলো একটু অন্যরকম হবে। আসলে সবার সাথে সবার তথ্যেরই কোনো না কোনো জায়গায় কখনো না কখনো একটু কি গরমিল থাকে না? আমার চাইতে আপনারাই সেটা ভালো জানেন। চলুন শুনি রিপনের কথা। রিপন, স্বাগত আপনাকে আমাদের এই পাতালপুরে। এবং আপনারও তখন খুব কম বয়স ছিল। আমাকে রুশি যেটা বলেছে যে তার বয়স তখন ছিল 17, আপনারও তার মানে 17 বছর বয়সী ছিল, এবং ওইটা খুব অন্যরকম একটা সময়। তো আমি যেটা বলতে চাই আপনাকে সেটা হচ্ছে যে রুশির সাথে আপনার সম্পর্কটা আসলে কি ছিল? এটা কি শুধুই বন্ধুত্ব? মানে তারও আগে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের পরিচয়টা হয়েছিল কিভাবে? আমরা একসাথে পড়তাম, সেভাবেই পরিচয়। আচ্ছা, রুশি কেমন স্টুডেন্ট ছিল? স্টুডেন্ট ছিল মোটামুটি, কিন্তু রুশি অনেক ফ্রেন্ডলি ছিল। ওর মধ্যে একটা চাপা কষ্ট ছিল যেটা ও শেয়ার করতে চাইতো, কিন্তু আমার মনে হয় যে ওকে সময় দেবে এরকম কেউ ছিল না। ক্লাসের পরে একদিন ওকে আমি বাসায় ড্রপ করেছিলাম। ও আমাকে ওর বাসায় যেতে বলে। আমার তাড়া ছিল, তো রুশির চোখে তখন আমি অন্য কিছু একটা দেখতে পাই। ওটাই আমার প্রথম মুগ্ধতা বলতে পারে। পরিচয়টা এই ক্লাসমেট থেকে বন্ধুত্বে গড়ালো কিভাবে? রুশি যেন কিভাবে বুঝে ফেলে আমাকে। হঠাৎ করে আমার হাত ধরে ফেলে, বলে যেতেই হবে। ওর জোরাজুরিতে আমি রুশির বাসায় যাই। আমরা বেশ কিছুক্ষণ গল্পও করেছিলাম। বাসায় তখন কে কে ছিল? কাজের লোক ছিল, রুশির ছোট ভাই, ওর বাবা মা বাইরে ছিল। আমি 1 কাপ কফি খেয়ে বাসা থেকে চলে আসি। ওই দিন রাতে আমি রুশিকে ফোন করি। আমরা প্রায় সারা রাতই কথা বলি। ও এক পর্যায়ে বলে ও সুইসাইড করবে। আমি মানা করি। আর এক এক করে ও নিজের সব কথা আমাকে খুলে বলতে শুরু করে। এইভাবেই মানে একটু একটু করে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। আপনি একদম পুরোপুরি আপনার দৃষ্টিকোণ থেকে বলুন যে রুশির জীবনটা কেমন ছিল? ভালো না তেমন। বাবা মার খবর খুব একটা রাখতো না। ও চাইতো ওর বাবা মা অন্যদের মতন হবে। মানে রুশি কিন্তু আসলে অনেক ডিমান্ডিং ছিল। যেমন আমি ছিলাম একদমই তার উল্টো। রুশির জেদ ছিল অনেক বেশি। আমার বন্ধুরা আমাকে সবসময় ওর সাথে মিশতে মানা করত, আমি শুনিনি। একদিন আমি রুশিকে প্রপোজ করি। রুশি অ্যাকসেপ্ট করে সেটা। আমাদের অলমোস্ট 7 মাস রিলেশন ছিল। আচ্ছা, আপনাদের ব্রেকআপ হলো কিভাবে? আমি কেন জানি রুশির সব ডিমান্ড মেটাতে পারছিলাম না। কিছুদিনের মধ্যে আমাকে ফ্রেন্ড ছিল, ওর নাম আরমান। ওর সাথে রুশির বেশ বন্ধুত্ব হয়ে যায়। আমি আগে থেকেই জানতাম যে আরমান ড্রাগ করে, অ্যাডিক্ট। তো আমি নিষেধ করি রুশিকে, কিন্তু রুশি ভাবে যে আমি ওর বাবা মার মতো ওকে শাসন করতে চাইছি। ওরও ভালো লাগে না, আমাদের মধ্যেও ঝামেলা হতে থাকে। একসময় আমাদের ব্রেকআপ হয়ে যায়। আরমান তো আপনার বন্ধু, আরমানের সাথে রুশির কেমন সম্পর্ক ছিল? আমি খুব একটা জানি না, আর জানলেও আমি এখানে সেটা বলবো না। আমি জানি আরমানের হাত ধরে রুশি একটা অন্ধকার পথে হাঁটছিল। আরমান তো অফকোর্স ওকে ইউজ করেছে। আর আরমানের রুশির মতো আরো অনেকের সাথেই সম্পর্ক ছিল। আর
ওদের সম্পর্কটার মধ্যে আমার মনে হয় কোনো কমিটমেন্টও ছিল না। তাই ধীরে ধীরে একদিকে রুশির বন্ধু বাড়তে থাকে, ক্লাসে দেখা হলো, পরের দিকে আমার সাথে তেমন একটা কথা বলতো না রুশি। অনেকদিন পর একবার ফোন করেছিল আমাকে, বলল যে ওর কিছু টাকা দরকার। তো আমি তো জানতাম যে রুশি টাকা দিয়ে কি করবে। আমার ইচ্ছা করছিল খুব টাকাটাকে দিয়ে আসতে, কিন্তু আমি ওকে না করে দিই। এরপরে রুশি প্রায়ই আমাকে ফোন করতে থাকে এবং বলে যে আমাদের সম্পর্কটা নিয়েও নতুন করে কিছু একটা ভাবছে। একটা রিহ্যাবের সাথে ওর কথা হয়েছে, ও নিজেকে গোছাতে চায়, শোধরাতে চায়। আমি কেন জানি একসময় সব কিছুই একটু একটু করে বিশ্বাস করে ফেলি। আমি আমার নিজের গিটারটা বিক্রি করে দিই, বিক্রি করে রুশিকে টাকা দিয়ে আসি। টাকা পাওয়ার পর রুশি আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। এরপর রুশির খবর পাই আমি পত্রিকাতে। যখন খবরটা দেখলেন কেমন লেগেছিল তখন? খারাপ, খুবই খারাপ লেগেছে। আমি তো জানি যে রুশির মধ্যে একটা ইনোসেন্স ছিল, কিন্তু সেটা আসলে ততদিনে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই রুশিকে আমি আসলে কখনো চিনতাম না, চিনিও না। রুশির জীবন অনেক অনেক সুন্দর হতে পারত, কিন্তু আসলে মানে ওর সাথে যেটা হয়েছে এটা খুবই খুবই আসলে আনএক্সেপ্টেবল। আচ্ছা, ওর মা বাবা সম্পর্কে আমাদের একটু বলুন, ওনারা কেমন ছিলেন? আঙ্কেল আন্টি ব্যস্তই থাকতেন নিজেদেরকে নিয়ে বেশিরভাগ সময়। যতদিন আমাদের সম্পর্ক ছিল আমি তো অনেকবারই রুশিদের বাসায় গিয়েছি, কিন্তু কখনোই আমার আসলে ওনাদের সাথে দেখা হয়নি। আপনারা যেমন জানেন আমি তেমনটাই জানি। রুশিকে মাঝে মাঝে মারতো ওর বাবা, হয়তো পেরে উঠতো না, আবার হয়তো রুশির কথাই ঠিক, মানে সম্পর্কটা ভালো ছিল না ওদের মধ্যে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। ওনারা ব্যস্ত ছিলেন ওনাদের জীবন নিয়ে, ওনাদের ক্যারিয়ার নিয়ে, দে ওয়ার বিজি। আপনার কি মনে হয় কখনো কি রুশি আপনাকে ধোঁকা দিয়েছে? না, রুশি আমাকে ধোঁকা দেয়নি, ও আসলে নিজেকেই ধোঁকা দিয়েছে। এবার বলুন, রুশির কি শাস্তি হওয়া উচিত? আইন অনুযায়ী ও তো শাস্তি পেয়েছে, মানে এখানে আসলে আমার কিছু বলার নেই। আমার শুধু মনে হয় রুশির জীবনের কাছ থেকে আরো একটা সুযোগ পাওয়া উচিত ছিল, কিন্তু জীবন আসলে ওকে সেই সুযোগ দেয়নি। আচ্ছা, এমন কিছু কি আছে যা আপনি হয়তো করতে পারতেন কিন্তু করেননি, এখন অনুশোচনা হয়? আমার মনে হয় আরমানের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি আসলে ওর থেকে একটু দূরে দূরে সরে যেতে থাকি, কারণ আমার মধ্যে এক ধরনের জেলাসিও কাজ করেছে ওই সময়। রুশিকে হয়তো আমি আরেকটু বেশি সময় দিতে পারতাম সেই সময়টাতে, কিন্তু ওর বাবা মা যেমন ওকে আসলে সেভাবে সময় দিতে পারেনি, আমার মনে হয় যে আমিও আসলে ওর বাবা মার মতো ওকে বারবার নিষেধ করে ওর মুক্তির বাটনে প্রেস করেছি। পাতালপুর থেকে রুশিকে কিছু বলতে চান? এখন রুশি আর আপনি দুজনেই পাতালপুরে। পার্থক্য শুধু আপনি কিছুক্ষণ পর পাতালপুর থেকে বিদায় নেবেন, রুশি আজীবন পাতালপুরেই থেকে যাবে। কি বলতে চান রুশিকে? সরি রুশি, তোকে বাঁচাতে পারলাম না। রাইট, আসলে ঘটনা যখন কোনো একদিকে এগোয় তখনও আমাদের মধ্যে নানা রকমের শঙ্কা হয় যে উনি ঠিক বললেন কিনা, ইনি ঠিক বললেন কিনা, যার কাছ থেকে ঘটনা শুনলাম তিনি কতটা ঠিক বললেন, এই সমস্ত নানান ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায়। আর সেই কারণেই আমরা শুধুমাত্র ঘটনাটা একজনের কাছ থেকে শুনিনি। আপনারা রসমন মুভিটা দেখেছেন? আমার মনে হয় দেখেছেন, আকিরা কুরোসাওয়ার যে মুভিটা, সেখানে যখন সেই মৃত্যুর রহস্য মানুষ জানতে চায়, অর্থাৎ যখন সেই মৃত্যুর ঘটনা এক একজন এক একভাবে বর্ণনা করে, এমনকি যখন মৃত ব্যক্তিকেও হাজির করা হয় সেও মানে অন্যরকমভাবে বলে। সুতরাং এক একজনের পার্সপেক্টিভ থেকে এক একজনের কাছে ঘটনাটা এক এক রকম। তো আমরা এই জন্যই শুধুমাত্র এখানে রুশিকে একা হাজির করিনি, আমরা চেষ্টা করেছি যে এখানে রুশির সাথে আরও সংশ্লিষ্ট যারা তাদেরকেও হাজির করতে এবং তাদের সাথেও কথা বলে জেনে নিতে, বুঝে নিতে যে আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল, এটার ভয়াবহতা কতটুকু ছিল, রুশি কতটুকু সত্যি বলছে বা মিথ্যা বলছে, অন্যরা ব্যাপারটাকে কিভাবে দেখছেন। এবার আমরা কথা বলবো যিনি স্পটে ছিলেন এমন একজন সাংবাদিকের সাথে। আমরা তার নাম বলবো না, আসলে নামে তো কিছু আসেও যায় না, তাই না? তো আমরা অগাস্টের কোনো এক সকালবেলায় যখন সমস্ত রিপোর্টাররা হাজির হয়েছিলেন রুশির বাড়িতে, তখন তিনিও সেই রিপোর্টারদের সাথে ছিলেন। চলুন বাকিটা শুনি তার মুখ থেকেই।
আসসালামু আলাইকুম। আমি কোনো ভূমিকায় যাচ্ছি না। আমি শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন ওই দিন সকালবেলায় বাসায় ঢুকলেন, ঢুকে ফার্স্টেই আপনার চোখে কি পড়ল? এক দম্পতির গলা কাটা লাশ, রক্তগুলো জমাট বেঁধে গেছে। আমার বমি পাচ্ছিল। আমি ক্যামেরাম্যানকে স্ন্যাপ নিতে বলে বের হয়ে আসলাম। খুব ঠান্ডা বাতাসের দরকার ছিল আমার ওই সময়। আচ্ছা, তো এরপরে আপনি কার কার ইন্টারভিউ করলেন? আসলে পুলিশ ছাড়া কারো ইন্টারভিউ নেওয়ার সুযোগ ছিল না। অ্যাপার্টমেন্টের কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম ঘটনার কথা। ওরা বলল এই সম্পর্কে কিছু জানে না। রুশি সম্পর্কে জানতে চাইলে বলে মাঝে মাঝে তারা চিৎকার চেঁচামেচি শুনতো, কিন্তু কালকে রাতে কোনো আওয়াজ শোনেনি। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে রুশির সাথে আপনার প্রথম দেখা হয় কোথায়? থানার বাইরে। ওকে। আচ্ছা, তখন কি রুশিকে আপনার অনুতপ্ত মনে হয়েছিল? কতটা অনুতপ্ত ছিল রুশি? ঠিক জানি না, বারবার ওড়না দিয়ে মুখ ঢাকছিল। অনুতপ্ত দিশেহারা কিছুই মনে হয়নি। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ও ধারণা করছে ওর কিছু হবে না, আর হলেও ওর কিছু যায় আসে না। যেহেতু আগের রাতেই খুন হয়, রুশি কি মানে সেই কাপড়েই বের হয়ে আসছিল? মানে ওর জামা কাপড় কোথাও কি আপনি রক্তের কোনো দাগ টাগ দেখতে পেয়েছিলেন? না, ও কিন্তু ঠান্ডা মাথায় পোশাক পরিবর্তন করেই ক্যামেরার সামনে এসেছে। অনেক গুছানো মনে হয়েছে আমার রুশিকে। আপনি নিশ্চয়ই ওই দিন রুশির পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন, তো তাদের সাথে কথা বলে আপনি কোন ধরনের তথ্য পেয়েছিলেন? অদ্ভুত ব্যাপার হলো, রুশির নানি পুরো ঘটনার জন্য রুশির বাবাকে দায়ী করেছে। খুব স্বাভাবিক কারণেই কেউ এই হত্যা মেনে নিতে পারেনি, কিন্তু রুশির ভেতরে কিছু একটা ছিল, যার কারণে রুশির এই পরিণতিও পরিবারের অনেকের মেনে নিতে কষ্ট হচ্ছিল। মেয়েটা মনে হয় খুব কনভিন্স করতে পারে। একটা জিনিস আমার মনে হয় সবাই জানতে চায়, সেটা হচ্ছে রুশি প্রথমে যখন পুলিশকে তথ্য দেয় তখন সে প্রথমে মিথ্যা বলে, পরে রিমান্ডে যাওয়ার পরে সে আবার সত্যি কথা বলে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার প্রশ্ন যেটা আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার একজন সাংবাদিক হিসেবে কি মনে হয় যে রুশি কি সত্যি বলে নাকি তাকে বলানো হয়? সেটা কি সত্যি নাকি সত্যি না, সেটাও জানতে চাই। আসলে বাচ্চা একটা মেয়ে, আমার ধারণা জেরার মুখে তালগোল পাকিয়ে সত্যিটা বলে দিয়েছে। তার মানে রুশি সত্যি কথাই বলেছে। আচ্ছা, তাহলে এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে রুশি এই মুহূর্তে কেমন আছে? মানসিক শক্তি কিছুটা হলেও ফিরে এসেছে। রুশি কিন্তু মুক্তি চায় না, সে বুঝতে পারে সে অপরাধ করেছে। বাকিটা রুশি তো বলেছেই নিশ্চয়ই আপনাদের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আমাদের পাতালপুরে এখন যেই মানুষটি উপস্থিত আছেন তিনি পেশায় একজন পুলিশ, এবং তিনি সেই মানুষটি যার কাছে এসে রুশি সারেন্ডার করে। সুতরাং রুশিকে তিনি একদম মানে যখন রুশি সিদ্ধান্ত নেয় যে সে সারেন্ডার করবে, সেই মুহূর্ত থেকে তার পরবর্তী মুহূর্ত পর্যন্ত তিনিই সবচাইতে বেশি রুশিকে দেখেছেন। এবং রুশির সম্পর্কে আমরা আরও সবার কাছ থেকে যেভাবে শুনেছি, আমি বিশ্বাস করি যে তার কাছ থেকে হয়তো অন্য একটা দৃষ্টিকোণ থেকে আমরা রুশিকে দেখতে পাবো। সেই কারণে তিনি এই স্টুডিওতে উপস্থিত আছেন এবং আমাদের সাথে তার ভাবনা তিনি শেয়ার করবেন। এবং আমি এখন তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি এই পাতালপুরে। শুরুতে জানতে চাইবো যে রুশির সাথে প্রথম আপনার দেখা হয়েছিল কোথায়? থানায়। ও নিজেই এসেছিল। কেন এসেছিল? সারেন্ডার করতে। কেন? খুন করে ইন্ডিয়া পালিয়ে যেতে চেয়েছিল। বন্ধুরা সহযোগিতা করবে বলে আশ্বাসও দিয়েছিল, কিন্তু একটা ব্যাপার জানেন তো, সুসময়ে সুযোগ সন্ধানী বন্ধুরা যত গর্জে তত বর্ষে না। যখন সত্যি সাহায্যের দরকার পড়ল তখন রুশির পাশে কেউ ছিল না। রুশি যে খুন করার পর বাসা থেকে টাকা আর গয়না চুরি করেছিল এটা জানতেন তো? জি জানি। আমার ধারণা বন্ধুদের ওই টাকা আর গয়নার প্রতি লোভ ছিল। সার্কেলের সবাই কম বেশি নেশা করে। যে পরিমাণ টাকা রুশি নিয়ে এসেছিল বাসা থেকে তা দিয়ে ওদের অনেক দিন চলে যেত। পরে হয়তো সুবিধা করতে পারেনি, এসব আমার ধারণা। ঠিক নাও হতে পারে। রুশি আসার পর আপনারা কি করলেন? ওর কথা শুনলাম, খুব বিধ্বস্ত লাগছিল ওকে। আমরা প্রথমেই সন্দেহ করি ওর বন্ধুদের ওপর। কাজটা রুশির একার পক্ষে করা সম্ভব না, আর ওর কথাগুলো মিলছিল না। এক এক সময় এক একটা কথা বলছিল। অসংলগ্ন কথা বুঝতে না পেরে আমরা ওর কজন বন্ধুকে অ্যারেস্ট করি। ওদের কাছ থেকে ঘটনাগুলো আবার শুনি। কোথায় যেন কিছু একটা মিলছিল না।
রিমান্ডে নিতে হলো রুশিকে। সেখানে সে যে ঘটনা বলল তা মিলে গেল অনেকটাই। একটা জিনিস আমি ডাক্তারদের জিজ্ঞেস করি, আমার ধারণা সব ওষুধের মতো ঘুমের ওষুধ তিতা। তাহলে খাওয়ার সময় ওর বাবা মা কেউ টের পেল না কেন? আরেকটা বিষয়, যে মেয়ের কাছ থেকে ফোন সিজ করে নিয়েছে তার বাবা মা, সে মেয়ে কফি বানিয়ে খাওয়াচ্ছে, ব্যাপারটা অস্বাভাবিক না? আর গৃহবন্দী হয়ে থাকলে ঘুমের ওষুধটাই বা জোগাড় করলো কোত্থেকে? আর ফোন যদি সিজ করে থাকে তাহলে যোগাযোগটাই হলো বা কিভাবে? পরে মেলাতে পেরেছিলেন? অবশ্যই, তবে তদন্তের স্বার্থে মেলানোর তথ্যটা আপনাদের এখন দিতে চাই না। রুশি বয়সে অনেক ছোট। এমন ছোটরা যখন জীবনে প্রথম অপরাধ করে থানায় আসে, তখন আপনাদের কেমন লাগে? নিঃসন্দেহে খারাপ লাগে। আর রুশির সমান আমার একটা মেয়ে আছে। আমি বাসায় ফিরে সেদিন মেয়েকে ধরে অনেক কেঁদেছি। কেন কেঁদেছি ও বোঝেনি, কিন্তু সেদিনের পর থেকে আমি ওর বন্ধু হয়ে গেছি। ডিউটি শেষে বাসায় ফিরে আমি ওর সাথে খাই, উইকেন্ডে কোথাও বেড়াতে যাই। আমি চাই না আমার মেয়েও একদিন অ্যাটেনশন না পেয়ে অন্ধকার পথে পা বাড়াক। আমি উঠি, আমার আরেকটা অপারেশন আছে। শিওর, দেখা হবে পাতালপুরে অন্য কোনো ঘটনায়। চলি। কথা বলছিলাম পুলিশ অফিসারের সাথে, আমি বিশ্বাস করেছি চলি। কথা বলছিলাম পুলিশ অফিসারের সাথে, আমি বিশ্বাস করেছি আপনারা তার সাথে কথা বলার মাধ্যমে বা তার সাথে আমার যে কথোপকথন তার মাধ্যমে আপনারা অনেক কিছুই নতুন জানতে পারলেন। আরও যা অজানা থেকে গেল সেগুলো আমরা জানব। জাস্ট একটু অপেক্ষা করুন। পাতালপুরের গল্পের কেবল শুরু, শেষটা অনেক দূরে। রুশি কি মাদকাসক্ত অবস্থায় হত্যা করেছে তার বাবা মাকে, নাকি সে মানসিক রোগী ছিল? রুশির মতো একজন মেয়ে যে জীবনে কোনোদিন কাউকে মারধর করেনি, সে কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো? আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। চলুন তার কাছ থেকে জানি কিছু কথা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি পাতালপুরে। রুশি তো আপনার পেশেন্ট ছিল। ওর বাবা মা একবার ওকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে, মানে আমার কাছে নিয়ে আসে। ওই একবারই দেখা রুশির সাথে। ওকে দেখে আপনার কি মনে হয়েছিল? একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে মানুষ যখন অনেক দিন ধরে যায়, তখন সে প্রথমে যে কাজটি করে সেটাই ভুল। সে এমন কারো পরামর্শ নেয় যে তার অসহায়ত্বের সুযোগ কাজে লাগাবে। অথচ জ্বর সর্দির মতো ডিপ্রেশনও একটা রোগ, আসা উচিত ডাক্তারের কাছে। এভাবেই এই রোগ তাকে নিয়ে গেছে অন্ধকারের পথে। একটা মেয়ে, এরকম বয়সী একটা মেয়ে যে আগে কখনো কাউকে আঘাত করেনি, সে কেন তার মা বাবাকে হত্যা করলো? ভুল বললেন, রুশি কিন্তু কখনোই তার বাবা মাকে খুন করেনি। সে খুন করেছে তার প্রতিপক্ষকে, যারা তাকে বাধা দেয়। একটু খেয়াল করে দেখুন, রুশির ছোট একটা ভাই ছিল। রুশি কিন্তু তাকে কিছুই করেনি, বাসার কাজের লোকদের কিছু বলেনি। এখানেই বোঝা যায় সে তার পথের কাঁটা দূর করতে চেয়েছিল। বাবা মা এই সম্পর্কের প্রতি তার ভালোবাসা আছে। খুব চমৎকার বলেছেন। আচ্ছা, আমাদের যে মা বাবারা, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে? আছে, আমরা সবাই জানি, কিন্তু মানি না। সন্তানকে সময় দিন, তাকে সুসন্তান হিসেবে গড়ে তুলুন। আপনি ছোটবেলায় সন্তানকে সময় দিচ্ছেন না, অথচ ও যখন বড় হয় উল্টো আপনি অভিযোগ করেন সন্তান আপনাকে সময় দেয় না। কিভাবে দেবে? আপনি তো তার সাথে কোনো সম্পর্কই স্থাপন করতে পারেননি। সন্তানের প্রতিপক্ষ না হয়ে তার বন্ধু হন, দেখবেন জীবন অনেক সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আজকের পাতালপুরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা কথা বললেন, যারা আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও যদি আপনার বা আপনার পরিচিত কারো অপরাধের ঘটনা শোনাতে চান, তাহলে এখনই ইমেল করুন আমাদের। আর মনে রাখবেন যে এই ঘটনাটি ধারণ করা হয়েছে পাতালপুরে। যদি আপনারও থাকে এমন ঘটনা, তাহলে পাঠিয়ে দিন patalpur@gmail.com-এ। পাতালপুরের সব ঘটনা সত্যি, অর্থাৎ সত্যির ওপরে ভিত্তি করে, বেসড অন ট্রু স্টোরিজ। আর আপনার পরিচয় চিরদিন গোপন থাকবে এই পাতালপুরেই। পাতালপুরের চরিত্রদের সাথে বাস্তব চরিত্রের কোনো মিল নেই। এরপরও যদি কেউ মিল খুঁজে পান, তবে সেটা কোইন্সিডেন্স। আরও একবার
আপনাদের সবাইকে পাতালপুরে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি আগেও বলেছি, পাতালপুরে আকাশ দেখা যায় না। সেই আকাশহীন এক পৃথিবী পাতালপুরে বন্দি সময় কাটাচ্ছে ঋষি। এবং ঋষির মুখ থেকে আমরা যে ঘটনা শুনলাম তাতে মনে হয়েছে ঋষি অনুতপ্ত এবং ঋষি যা করেছে তা সে ভুল করেছে, এবং আবার যদি সে একটা সুযোগ পেত তাহলে হয়তো সে তার ভুলগুলো শুধরে নিত বা জীবনটাকে হয়তো এরকম হতে দিত না। আমরা প্রত্যেকেই সুযোগ চাই, সুযোগ চাই জীবনের কাছ থেকে। কিন্তু কখন সে সুযোগ চাই? যখন চাই তখন কি আসলেই খুব বেশি দেরি হয়ে যায় না? আসলে কি জীবনের তখন সময় থাকে হাতে? আমার জানা নেই। ঋষির বন্ধুর কাছে আমরা যখন ঘটনাটা শুনলাম তখন সেই ঘটনার রং বদলেছে। একটা অন্য দৃষ্টিকোণ থেকে সেই ঘটনাটা তিনি ব্যাখ্যা করেছেন। একইভাবে যখন পুলিশ অফিসার বলেছেন তিনি তার মতো করে বলেছেন, সাইকিয়াট্রিস্ট যখন বলেছেন তার মতো করে বলেছেন, এবং সাংবাদিক যখন বলেছেন তিনি আরেকটা দৃষ্টিকোণ থেকে সেই ঘটনাটি বলেছেন। রিপোর্টারের কথা অনুযায়ী ঋষি অনেক গোছানো মেয়ে। পরের দিন সকালবেলাতেও সে কিন্তু ড্রেস চেঞ্জ করেই বাসা থেকে বেরিয়েছে। প্ল্যান মাফিকই সব চলছিল, অর্থাৎ ঋষির মাথা তখন হয়তো ঠান্ডাই ছিল, কিন্তু ঋষির মধ্যে এক ধরনের অনুশোচনাও কাজ করছিল। আমরা যদি বন্ধুর কথা ধরি ঋষির, তাহলে বন্ধু বলেছেন ঋষি আসলে তাকে ঠকায়নি, ঋষি ঠকিয়েছে নিজেকে। ঋষি মুক্তি চেয়েছে, আমরা শুনেছি, জীবনের কাছ থেকে। আবার সেই পুলিশ অফিসারের ঋষিকে দেখে তার মেয়ের কথা মনে পড়েছে। তার মেয়েকে তিনি অনেক বেশি সময় দেন। কেন? কারণ তিনি চান না আর একটা ঋষি আসুক এই পৃথিবীতে। না, পৃথিবীতে না, পৃথিবী থেকে পাতালপুরে। আপনারা সবার ঘটনাই শুনেছেন। বিচারের দায়ভারটা কিন্তু আপনাদের ওপর। ঋষি দোষী কিনা, ঋষি একাই দোষী কিনা, ঋষির সাথে আরও কেউ দোষী কিনা, ঋষির মা বাবা তাদের জায়গা থেকে দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা, ঋষির বন্ধু তার জায়গা থেকে তার দায়িত্ব পালন করেছে কিনা, সব কিছু মিলিয়ে আপনারাও একটা ব্যাখ্যা দাঁড় করাবেন। আমি জানি আপনাদের মাথার মধ্যে এই ব্যাখ্যাটা দাঁড় করানো হয়ে যাবে। সেই জন্যই কিন্তু এই গল্প বলা, যেটি বাস্তবের সাথে মিল রয়েছে কিন্তু চরিত্রগুলোর বাস্তবের সাথে কোনো মিল নেই। আমরা আবার ফিরে আসব, এবং আমি জানি যে আপনাদের এলাকারও বা আপনাদের আশেপাশের মানুষের জীবনেও এরকম ঘটনা ঘটেছে। আপনারা ইমেল করুন আমাদেরকে, ইমেল করে পাঠিয়ে দিন আমাদের সেই ঘটনা, এবং অবশ্যই পাঠাবেন। আপনাদের অপেক্ষায় থাকব। আর প্রতিবার আপনাদেরই বলবো, বিচার করার ভার আপনার। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে পাতালপুরে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত বিদায়। পাতালপুরের কারো কারো ঘটনা হয়তো আপনারও জানা আছে। যদি জানা থাকে তাহলে আমাকে ইমেল করুন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে পাতালপুর থেকে। অপেক্ষায় থাকলাম আপনাদের পাতালপুরের কাহিনী জানার। কথা হবে আবারও আগামী সপ্তাহে পাতালপুর থেকে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত টাটা।